সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো পবিত্র এই রমজানের সকালে যারা আমাদের এই জুম ক্লাসে অংশগ্রহণ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের উপস্থিতি খুবই কম। মেয়েরা, তোমাদের জুম ক্লাসে অংশগ্রহণ বাড়াতে হবে। অর্থাৎ তোমরা 7-এ 100 জনেরও বেশি শিক্ষার্থী রয়েছো। এর মধ্যে দেখা যায় তোমরা 20 বা 30% প্রেজেন্ট আছো। তো তোমরা অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে যদি যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তাদের জানাবে যে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। অর্থাৎ আমাদের বর্তমান পরিস্থিতিতে এই অনলাইন শিক্ষা কার্যক্রমই হচ্ছে আমাদের একমাত্র সহায়ক। তো তোমরা যাতে ঘরে বসে কিছুটা উপকৃত হতে পারো সেই জন্যই এই আয়োজন করা হয়েছে। তো আমরা চাইবো যে তোমরা জুম ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করো এবং লেখাপড়া অব্যাহত রাখো। তোমাদের লেখাপড়া যেন এগিয়ে যায়, আমাদের সেই প্রত্যাশাই রইল। মেয়েরা, চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মঙ্গলবার জুম ক্লাসে সপ্তম শ্রেণীর সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ অংশ, পাঠ শিরোনাম বিরাম চিহ্ন, পর্ব 1। মেয়েরা, আমরা বাংলা দ্বিতীয় পত্রের অর্ধবার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত যে ব্যাকরণ অংশগুলো ছিল প্রায় প্রত্যেকটি ব্যাকরণ অংশে আমাদের পড়ানো হয়েছে। তো শুধু বাকি ছিল বিরাম চিহ্ন। আজকে বিরাম চিহ্ন পড়ার মাধ্যমে অর্থাৎ আরেকটি ক্লাস আমাদের লাগবে বিরাম চিহ্নের। তো এই বিরাম চিহ্ন পড়ার মাধ্যমে আমাদের অর্ধবার্ষিক সিলেবাসের ব্যাকরণ অংশ শেষ হবে। তো এছাড়াও তোমাদের এক কথায় প্রকাশ বা বিরচনা অংশগুলো যেগুলো ছিল সেগুলো আমাদের পড়ানো হয়েছে এবং গত ক্লাসে আমরা অনুধাবন দক্ষতার উপর ক্লাস নিয়েছি এবং তোমাদের জন্য অনুচ্ছেদ বাড়ির কাজ দিয়েছিলাম। তো আশা করি তোমরা বাড়ির কাজ করেছো। তো মেয়েরা, তোমরা এই যে জুম ক্লাসগুলোতে অংশগ্রহণ করছো না, আমি অনুধাবন দক্ষতার উপর 4টি ক্লাস নিয়েছি এবং তোমাদের পাঠ্য বই বহির্ভূত কিছু অনুচ্ছেদ দিয়েছি, প্রশ্ন দিয়েছি এবং উত্তর আলোচনা করেছি। তো তোমরা যদি এই ক্লাসগুলো না করো বা ইউটিউব থেকে ক্লাসগুলো সংগ্রহ না করো তাহলে এই অনুচ্ছেদ বা অনুচ্ছেদের প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানা সম্ভব হবে না বা তোমরা উত্তরগুলো লিখতে পারবে না। তাই আমি বলবো যে আমাদের এই জুম ক্লাসগুলোতে অংশগ্রহণ করো এবং যদি অংশগ্রহণ করা সম্ভব না হয় তাহলে ইউটিউব থেকে ক্লাসগুলো সংগ্রহ করো এবং বাড়ির কাজগুলো তুলে নাও, তাহলেও কিছুটা উপকৃত হবে। তো মেয়েরা, আমরা প্রথমে গত ক্লাসে যে বাড়ির কাজ দিয়েছিলাম তার সমাধান করব এবং প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। আমাদের গত ক্লাসের অনুধাবন দক্ষতার 5 নং অনুচ্ছেদ দেওয়া হয়েছিল। অনুচ্ছেদটি হচ্ছে 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর কামান ও বুলেটের আঘাতে অকালে প্রাণ দিতে হয়েছিল শত সহস্র নারী, শিশু, নবীন, বৃদ্ধকে। সেই হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে জীবনবাজি রেখে লড়েছে এদেশের বীর মুক্তিসেনা। সশস্ত্র সংগ্রামে পরাজিত করেছে পাকিস্তানি বাহিনীকে।
বিজয় ছিনিয়ে আনতে গিয়ে ঝরে গেছে অগণিত তরুণ মুক্তিযোদ্ধার জীবন। তাই মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও অহংকার। তো মেয়েরা, এই ছিল আমাদের অনুধাবন দক্ষতার 5 নং অনুচ্ছেদটি, এবং আমি এমন অনুচ্ছেদগুলোই দেওয়ার চেষ্টা করেছি যেগুলো সম্পর্কে তোমাদের কিছু ধারণা আছে। অর্থাৎ এর আগে আমি 21শে ফেব্রুয়ারির উপর একটি অনুচ্ছেদ দিয়েছি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপর অনুচ্ছেদ দিয়েছি। তো চেষ্টা করছি যে তোমাদের যেই বিষয়গুলো সম্পর্কে ধারণা আছে সেইগুলোর উপরই তোমাদের অনুচ্ছেদ দেওয়ার জন্য। তা আজকে আমি 1971 সালের যে মুক্তিযুদ্ধ তার উপর এই অনুচ্ছেদটি দিয়েছি। তো এরপর চলো আমরা অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলো দেখে নেই। 5 নং অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমাদের 1 নং প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কত তারিখে পালন করা হয়? তো মেয়েরা, তোমরা কি এর উত্তরগুলো লিখেছ? আচ্ছা, যারা উত্তর লিখেছ তাদেরকে ধন্যবাদ। আর যারা উত্তরগুলো লিখতে পারোনি তারা অবশ্যই চেষ্টা করবে উত্তরগুলো লিখে ফেলতে। আমাদের 1 নং প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কত তারিখে পালন করা হয়? আমরা সবাই জানি যে স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ এবং বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর তারিখে পালন করা হয়। এরপর আমাদের 2 নং প্রশ্ন হচ্ছে, নবীন ও জীবন শব্দ দুটির বিপরীত শব্দ লেখো। নবীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রবীণ এবং জীবন শব্দের বিপরীত শব্দ হচ্ছে মরণ। তো এই শব্দ দুটির বিপরীত শব্দ লিখতে পারলেই তুমি 2 নম্বর পেয়ে যাবে। এরপর রয়েছে আমাদের 3 নং প্রশ্ন, হানাদার বাহিনী কারা? হ্যাঁ মেয়েরা, তোমাদের থেকে এই প্রশ্নের উত্তর কে বলতে পারবে? আচ্ছা, 3 নং প্রশ্নের উত্তর যে দিয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ। তার প্রশ্নের উত্তর অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ 3 নং প্রশ্নের উত্তর যে হানাদার বাহিনী কারা, এটি আমরা জেনেছি যে 1971 সালে পাকিস্তানি বাহিনী ছিল, যে পাকিস্তানি বাহিনীদেরকেই হানাদার বাহিনী বলা হয়েছে। তবে এই হানাদার বাহিনী নিজেদের অধিকার আদায়ের জন্য তারা সশস্ত্র সংগ্রামে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং লুটতরাজ করেছিল। তো তারাই হচ্ছে হানাদার বাহিনী। তো তোমরা যারা অর্থাৎ যে এই 3 নং প্রশ্নের উত্তর দিয়েছো, তোমার অনেক সুন্দর হয়েছে প্রশ্নের উত্তর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর রয়েছে আমাদের 4 নং প্রশ্ন, আচ্ছা এরপর দেখো মেয়েরা, আমাদের 4 নং প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অবদান সংক্ষেপে বর্ণনা করো। তো এই প্রশ্নের উত্তরটা কে পারবে? আমি কিন্তু গত ক্লাসে একেবারে 47 থেকে, অর্থাৎ 47-এ যে 1947-এ যে আমাদের দেশ বিভাগ হয়েছিল তখন থেকে সংক্ষেপে অল্প অল্প করেই আমি 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বর্ণনা দিয়েছি এবং সেখানেই আমরা মুক্তিযোদ্ধাদের অবদান পেয়ে গিয়েছি। ঠিক তোমরাও সেইভাবেই উত্তরটি লিখবে। আচ্ছা, যে 4 নম্বর প্রশ্নের উত্তর বলতে পেরেছো তাকে অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ আমরা এই 4 নং প্রশ্নের উত্তরে জেনেছি, বা 4 নং প্রশ্নের উত্তরটি হবে যে 1947 সালে দেশ বিভাগ হলে পাকিস্তান দুটি অংশে ভাগ হয়, একটি হচ্ছে পূর্ব পাকিস্তান, অপরটি হচ্ছে পশ্চিম পাকিস্তান।
তো এরপরেই এই 47 থেকেই ভাষা আন্দোলনের জন্য অল্প অল্প করে সংগ্রাম শুরু হয় এবং সেটি 52-তে গিয়ে চরমে পৌঁছায়। এরপর 1970 সালে যখন সাধারণ নির্বাচন হলো এবং আওয়ামী লীগের পক্ষ থেকে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয় অর্জন করা হলো, তখন পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তো এর প্রেক্ষিতেই সমগ্র বাংলায় অসহযোগ আন্দোলন শুরু হয় এবং 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন, যাকে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ হিসেবে অভিহিত করা হয়। এবং এই ভাষণের প্রেক্ষিতেই সমগ্র বাঙালি বাংলাকে মুক্ত করার জন্য, অর্থাৎ শত্রুমুক্ত করার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তো এরপর থেকেই সমগ্র বাংলায় গেরিলা বাহিনী এবং মুক্তিবাহিনী গঠন করা হলো। তো মুক্তিবাহিনীরা পাকিস্তানিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং অর্থাৎ ধীরে ধীরে বিভিন্ন এলাকা শত্রুমুক্ত হতে থাকে এবং মুক্তিযোদ্ধারা ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে এবং অসংখ্য বাঙালি প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে। তো এই মুক্তিযোদ্ধারা যারা নিজেদের জীবন বাজি রেখে দেশকে শত্রুমুক্ত করেছিল, বিজয় ছিনিয়ে এনেছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের অবদানে আমরা আজ স্বাধীন জাতি হিসেবে পরিচিত এবং একটা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি। তো মেয়েরা, এইভাবেই তোমরা মুক্তিযোদ্ধাদের অবদান বর্ণনা করবে। এরপর আমাদের রয়েছে 5 নং প্রশ্ন, মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও অহংকার কেন, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরেও মেয়েরা আমরা ঠিক 1971 সালের কথাই বলবো, যে 1971 সালে যে মুক্তি বাহিনী বা গেরিলা বাহিনী গঠন করা হয়েছিল, তারা দেশকে শত্রুমুক্ত করেছিল নিজেদের জীবন বাজি রেখে। অসংখ্য মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বা তারা যে ত্যাগ তিতিক্ষা গ্রহণ করেছে, তাদের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন এবং একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি। এবং তাদের এই ত্যাগ আমাদের আত্মত্যাগী হতে শিক্ষা গ্রহণ করিয়েছে। আর এই কারণেই আমরা বলতে পারি যে মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও আমাদের অহংকার। তো মেয়েরা, তোমরা ঠিক এই আলোচনার প্রেক্ষিতেই সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবে। এবং তোমরা জানো যে এই অনুধাবন দক্ষতাগুলো তোমাদের পাঠ্য বইয়ের বাইরে। তো অবশ্যই এই প্রশ্নগুলো উত্তর তোমাদের লিখতে হবে, তা না হলে যদি পরীক্ষায় অনুধাবন দক্ষতার এই অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলো আসবে, তখন তোমরা উত্তরগুলো লিখতে পারবে না। তো মেয়েরা, আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: বিরাম চিহ্নের পরিচয় জানতে পারবে, বিরাম চিহ্নের সংজ্ঞা জানতে পারবে, বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা জানতে পারবে, বিরাম চিহ্ন ব্যবহারের কিছু নিয়ম সম্পর্কে ধারণা লাভ করবে, বিরাম চিহ্ন ব্যবহারে সচেতন ও আগ্রহী হবে। বিরাম চিহ্নের পরিচয়। তো মেয়েরা, প্রথমে আমরা বিরাম চিহ্নের পরিচয় জানবো। তো তোমরা এই স্ক্রিনগুলোর স্ক্রিনশট নিয়ে নেবে, অর্থাৎ এগুলো থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে এবং আমি যে বিরাম চিহ্নের সংজ্ঞা বা পরিচয় প্রয়োজনীয়তা দেব, এগুলো তোমাদের পাঠ্য বইয়ের বহির্ভূত, তাই তোমরা এগুলো তুলে নেবে। তো প্রথমে রয়েছে বিরাম চিহ্নের পরিচয়, যে আমরা কিছু বলা বা পড়ার সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে একটু থামি। এছাড়া ভাষার অর্থ স্পষ্ট করার জন্য
মাঝে মাঝে থামতে হয়, এই থামার নামই বিরাম। মেয়েরা আমরা কি জেনেছি, আমরা জানতে পেরেছি যে আমরা কিছু যখন বলি বা পড়ি তখন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে একটু থামতে হয় এবং ভাষার অর্থকে স্পষ্ট করার জন্য মাঝে মাঝে থামতে হয়, আর এই থামার নামই হচ্ছে বিরাম। বিরাম অর্থ থামা বা বিরতি দেওয়া। বাক্যে এই বিরাম বোঝাতে এবং অর্থ স্পষ্ট করতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নগুলোই বিরাম চিহ্ন। অর্থাৎ মেয়েরা উপরের বিরাম চিহ্নের যে পরিচয় দেওয়া হয়েছে তার প্রেক্ষিতেই বলা হয়েছে যে বাক্যের যে বিরাম বোঝাতে অথবা ভাষার অর্থ স্পষ্ট করতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়, আর এই চিহ্নগুলোই হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্নকে জ্যোতি বা ছেদ চিহ্ন বলা হয়। এরপর রয়েছে বিরাম চিহ্নের সংজ্ঞা। লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। তো মেয়েরা এখানে দেখো যে দুইভাবে আমি বিরাম চিহ্নের সংজ্ঞা দিয়েছি। প্রথমে বলেছি যে লিখিত বাক্যে ছেদ অর্থাৎ বিরতি বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। আর অপরভাবেও তোমরা বলতে পারো যে লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাদের ছেদ বা বিরাম চিহ্ন বলে। অর্থাৎ উপরের সংজ্ঞাটিতে লিখিত বাক্যের কথা বলা হয়েছে, আর নিচের বাক্যটিতে লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ বা অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি তাকেই ছেদ বা বিরাম চিহ্ন বলে। এরপর রয়েছে বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা। অর্থাৎ বাক্যে বিরাম চিহ্ন আমরা কেন ব্যবহার করি, এর প্রয়োজনীয়তা কি, তাই আমরা এখন জানব। বাক্যের অর্থ বোঝাতে সাহায্য করে, অর্থাৎ বিরাম চিহ্নগুলো বাক্যের অর্থ বোঝাতে সাহায্য করে, বাক্যের উচ্চারণ ও সুন্দরভাবে পড়তে সাহায্য করে। অর্থাৎ আমরা বাক্যগুলোকে সুন্দরভাবে পড়তে পারি এবং উচ্চারণেও করতেও সাহায্য করে। বিরাম চিহ্ন বাক্যের শুরু ও শেষ বোঝাতে সাহায্য করে। বাক্যে ব্যবহৃত পদগুচ্ছ ভাব অনুসারে অর্থবহ করে তোলে, অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে সেইগুলোকেও ভাব অনুসারে অর্থবহ করে তোলার ক্ষেত্রে এই বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা রয়েছে। বিরাম চিহ্ন বাক্যের সমাপ্তি নির্দেশ করে। অর্থাৎ মেয়েরা আমরা যে বিরাম চিহ্ন ব্যবহার করব তার মাধ্যমে আমাদের বাক্য কোথায় শেষ হবে তার নির্দেশটা আমরা এই বিরাম চিহ্নের মাধ্যমেই জানতে পারব। এরপর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 83 পৃষ্ঠায় তোমরা চলে আসো। তো তোমাদের পাঠ্য বই রয়েছে কমা ও ঊর্ধ্ব কমার ব্যবহার, অর্থাৎ বিরাম চিহ্ন কাকে বলে তার আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং শুধুমাত্র কমা এবং ঊর্ধ্ব কমার ব্যবহারটি দেখানো হয়েছে। মেয়েরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 63 পৃষ্ঠায় চলে আসো। এখানে দেখো যে বিরাম চিহ্ন সম্পর্কে বলা হয়েছে। লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য বাক্যের মধ্যে এক বা একাধিক জায়গায় অল্প সময় কিংবা বেশি সময় থামার প্রয়োজন হয়। এছাড়া বাক্যের শেষে তো অবশ্যই থামতে হয়। এই থামার সাধারণ নাম হচ্ছে বিরাম। তাহলে আমরা সংজ্ঞা অনুসারেই এখানেও উল্লেখ করা হয়েছে যে লিখিত বাক্যে বিরাম বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় তাদেরকে ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলে এবং অর্থগুলোকে যেন ঠিক ঠিক বোঝা যায় সেই জন্য আমরা কি করি, কখনো অল্প সময় থামতে হয় আবার কখনো বেশি সময় থামার প্রয়োজন হয়। এছাড়া বাক্যের শেষে তো অবশ্যই থামতে হয়, আর এই থামার নামই হচ্ছে বিরাম। তা আমরা যখন কথা বলি তখন
একটি বাক্যের সবটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না। ফুসফুসে বায়ু সঞ্চয়ের বা ফুসফুসকে বিশ্রাম দেওয়ার জন্য শ্বাসযন্ত্র মাঝে মাঝে থামে। তবে এই থামার মধ্যে রয়েছে একটি নিয়মের ধারাবাহিকতা। অর্থাৎ মেয়েরা আমরা যে বাক্যগুলো লিখে থাকি বা উচ্চারণ করে থাকি সেগুলো আমরা আমাদের ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে আমরা থামতে পারবো না। এরও একটি নিয়ম রয়েছে বা ধারাবাহিকতা রয়েছে। এই নিয়মটি হচ্ছে বিরাম চিহ্ন। অর্থাৎ আমাদের নিয়ম অনুসারেই থামতে হবে বা বিরাম চিহ্নগুলো ব্যবহার করতে হবে। কেননা না থেমে এক নাগাড়ে যদি আমরা বিরামহীনভাবে কথা বলতে থাকি বা বাক্য লিখতে থাকি তাহলে অর্থের বিপত্তি ঘটতে পারে। যেমন দেখো, একটি বাক্য উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে তুমি ওখানে যেও না, গেলেই গন্ডগোল হবে। তো এই বাক্যটি এখানে যে অর্থ প্রকাশ করছে, আসলে বাক্যটিতে যে ভাব প্রকাশিত হয়েছে তা মূলত সেখানে গেলেই গন্ডগোল হবে। কিন্তু বাক্যটিতে যদি প্রয়োজনীয় বিরামচিহ্ন ব্যবহার করা হয় তাহলে অর্থটি পাল্টে যায়। যেমন দেখো, বিরামচিহ্ন ব্যবহার করার ফলে বাক্যের অর্থই পরিবর্তন হয়ে গেছে, যে তুমি ওখানে যেও, না গেলেই গন্ডগোল হবে। তো এইভাবেই বিরামচিহ্ন ব্যবহারের ফলে অর্থের পরিবর্তন ঘটে যায়। আবার বিরামচিহ্ন যদি আমরা অন্যভাবে বিন্যস্ত করলেও অর্থের পরিবর্তন ঘটে যায়। অর্থাৎ যেখানে ব্যবহার করার কথা সেখানে ব্যবহার না করে যদি অন্যত্র ব্যবহার করি তাহলেও অর্থের পরিবর্তন ঘটতে পারে। যেমন তুমি ওখানে যেও না, গেলেই গন্ডগোল হবে। তাহলে এখানেও কিন্তু বিরামচিহ্ন পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন ঘটে গেছে। এরপর দেখো মেয়েরা, বলা হয়েছে যে যে কোনো লেখায়, দুঃখিত আমি আবার বলছি, যে যে কোনো ভাষায় লেখ্যরূপে বিরামচিহ্নের ব্যবহার অপরিহার্য। সুতরাং লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে ছেদ বা বিরামচিহ্ন বলা হয়। তো মেয়েরা, তোমাদের পাঠ্য বইয়ে এখানেও বিরামচিহ্নের সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এখান থেকেও সংজ্ঞাটি লিখতে পারো, অথবা আমি স্ক্রিনে যে বিরামচিহ্নের সংজ্ঞা দিয়েছি সেখান থেকেও তোমরা বিরামচিহ্নের সংজ্ঞাটি তুলে নিতে পারো। এরপর রয়েছে ছেদ বা বিরামচিহ্নের কাজ। দেখো, তিনটি বাক্যে এখানে বিরামচিহ্নের কাজ দেখানো হয়েছে। বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করা, অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুচ্ছগুলো ব্যবহার করা হয় সেগুলো অর্থ অনুসারে ভাব প্রকাশ করাও বিরামচিহ্নের কাজ। 2 নং রয়েছে বাক্যাংশকে সংগ্রথিত ও পৃথক করা, অর্থাৎ বাক্যের যে অংশগুলো আছে সেগুলোকে একত্রিত করা বা পৃথক করার ক্ষেত্রেও এই বিরামচিহ্নের ব্যবহার করতে হয় বা বিরামচিহ্নের কাজ রয়েছে। এরপর রয়েছে 3 নং বাক্যটি বা কাজ, বাক্যের সমাপ্তি নির্দেশ করা, অর্থাৎ বিরামচিহ্নের মাধ্যমে আমরা বাক্যের সমাপ্তি নির্দেশ করতে পারি। এরপর মেয়েরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 64 পৃষ্ঠায় চলে আসো। এখানে রয়েছে বাংলা ভাষায় ব্যবহৃত বিরামচিহ্নগুলোর নাম, আকার ও বিরামের সময় উল্লেখ করে নিচে একটি তালিকা দেওয়া হলো। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে বিরামচিহ্নের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং এখানে বিরামচিহ্নগুলোর নাম, আকৃতি ও বিরতিকাল উল্লেখ করা হয়েছে। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যেই বিরামচিহ্নের নামগুলো দেওয়া আছে, আকৃতি দেওয়া আছে, সেই অনুসারেই তোমরা শিখবে। কারণ অন্যান্য পাঠ্য বইয়ে আরও কম সংখ্যক বিরামচিহ্নের নাম থাকে। তো তোমাদের পাঠ্য বইয়ে প্রায় 18টি বিরামচিহ্নের নাম রয়েছে, আকৃতিও দেওয়া হয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকেই শিখবে। তো প্রথমে রয়েছে বিরামচিহ্নের নাম, আকৃতি এবং বিরতিকাল।
তো দেখো, আমরা দেখি যে বিরাম চিহ্নগুলো কি কি, নামগুলো তোমরা অবশ্যই শিখবে এবং আকৃতিগুলোও শিখবে। তো প্রথমে রয়েছে কমা, আকৃতিটাও মেয়েরা দেখে নাও, এবং এর বিরতিকাল হচ্ছে এক বলতে যে সময় লাগে। সেমিকোলন, এক বলতে দ্বিগুণ সময় লাগে। দাড়ি বা পূর্ণচ্ছেদ, 1 সেকেন্ড কাল পরিমাণ বিরতি দিতে হয়। এরপর রয়েছে জিজ্ঞাসা বা প্রশ্নসূচক প্রশ্নবোধক চিহ্ন, ওই একই পরিমাণ সময় বিরতি দিতে হয়। বিস্ময় চিহ্ন, একই সময়ে বিরতি দিতে হবে। কোলন হচ্ছে, মেয়েরা তোমরা একটু আকৃতিগুলো অবশ্যই লক্ষ্য করবে এবং দেখে নিবে। কোলন হচ্ছে বিসর্গের মতো দিতে হবে এবং বিরতিকাল একই। কোলন ড্যাশ অর্থাৎ বিসর্গ দিয়ে একটি ড্যাশ দিতে হবে। এরপর রয়েছে ড্যাশ, অর্থাৎ হাইফেনের চাইতে ছোট, আর হাইফেন হচ্ছে ড্যাশের চাইতে ছোট। তবে ড্যাশে 1 সেকেন্ড কাল পরিমাণ বিরতি দিতে হয়, আর হাইফেনে কোনো বিরতির প্রয়োজন হয় না। ইলেক বা লোভ চিহ্ন, অর্থাৎ এটা উল্টো করে কমা লিখতে হবে এবং এটি বাক্যের উপরের দিকে ব্যবহৃত হয়, এটিরও জন্য বিরতির প্রয়োজন হয় না। উদ্ধৃতির চিহ্ন, এখানে দুটি করে কমা ব্যবহার করতে হয় এবং বাক্যের উপরের দিকে ব্যবহার করতে হয়, এর জন্যও কোনো বিরতির সময় লাগে না। ব্র্যাকেট বা বন্ধনী 3টি রয়েছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এগুলো সাধারণত গণিতের ক্ষেত্রে বা বাংলার কোনো পূর্ব নাম বা বর্তমান নাম প্রকাশের ক্ষেত্রেও এই বন্ধনীগুলো ব্যবহার করা হয় এবং এগুলোর জন্য বিরতির কোনো প্রয়োজন হয় না। এরপর রয়েছে ধাতুদত্তক চিহ্ন, অর্থাৎ বাংলা ব্যাকরণে আমরা যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব তখন এই চিহ্নগুলো ব্যবহার করবে তোমরা। এরপর রয়েছে পরবর্তী রূপবোধক চিহ্ন এবং পূর্ববর্তী রূপবোধক চিহ্ন। তো মেয়েরা এই চিহ্নগুলোর সঙ্গেও তোমরা পরিচিত, অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধানের জন্য এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। এরপর রয়েছে সমান চিহ্ন, এই চিহ্নটাও গাণিতিক সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়। পরবর্তী বিরাম চিহ্নটি রয়েছে বর্জন চিহ্ন, এবং অবশেষে রয়েছে আমাদের সংক্ষেপণ চিহ্ন বা বিন্দু চিহ্ন যেটাকে বলা হয়। তো এই চিহ্নগুলোর জন্য কোনো বিরতির প্রয়োজন হয় না। তো মেয়েরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 64 পৃষ্ঠায় অবশ্যই 1 থেকে 18 পর্যন্ত যে বিরাম চিহ্নগুলো রয়েছে সেই বিরাম চিহ্নগুলোর নাম, আকৃতি এবং বিরতির কাল অবশ্যই শিখবে। অর্থাৎ 1 নম্বরে রয়েছে কমা এবং 18 নম্বরে রয়েছে সংক্ষেপের চিহ্ন বা যাকে বিন্দু চিহ্ন বলা হয়। এই চিহ্নগুলো আমি আবার বলছি যে অবশ্যই বিরাম চিহ্নের নামগুলো তোমাদের জানতে হবে, সেই সঙ্গে আকৃতিগুলো কেমন সেটাও তোমাদের শিখতে হবে, আর বিরতির কালটাও তোমরা জেনে রাখবে। তাহলে তোমরা যদি প্রশ্ন আসে তার উত্তরগুলো তোমরা লিখতে পারবে। তো মেয়েরা, তোমাদের জন্য বাড়ির কাজ, আমাদের 1 নং প্রশ্ন হচ্ছে বিরাম চিহ্ন কাকে বলে, বিরাম চিহ্নের পরিচয় দাও। তো মেয়েরা, আমি কিন্তু আজকে এই 1 নং প্রশ্নের উত্তর তোমাদের আলোচনা করেছি বা আমার লেকচারে দেওয়া আছে বিরাম চিহ্ন কাকে বলে, বিরাম চিহ্নের পরিচয়, তোমরা সেখান থেকে উত্তরটি দিয়ে দিতে পারবে। 2 নং প্রশ্ন হচ্ছে বিরাম চিহ্নের কাজ এবং বিরাম চিহ্ন ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই কাজ এবং প্রয়োজনীয়তা তোমরা আমার লেকচার এবং পাঠ্য বইয়ের সহায়তায় সুন্দর করে উত্তরটি লিখে ফেলবে। 3 নং প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর নাম, আকার ও বিরামের সময় উল্লেখ করে একটি তালিকা তৈরি করো। মেয়েরা, তোমাদের পাঠ্য বইয়ের 64 পৃষ্ঠায় বিরাম চিহ্নের নাম, আকার, আকৃতি দিয়ে একটি সুন্দর তালিকা তৈরি করা আছে, তোমরা সেখান থেকেই তালিকাটি তৈরি করবে এবং শিখবে। তো মেয়েরা অবশ্যই আজকের তারিখ দিয়ে বাংলা দ্বিতীয় পত্রের খাতায় সুন্দর করে
এই বাড়ির কাজগুলো তোমরা করবে। তো সবাই ভালো থেকো এবং প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী জুম ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। সবাইকে ধন্যবাদ।